আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমে যাচ্ছি সংবাদ শিরোনামে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত। ইরানের 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের শোক ঘোষণা। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু। বিকেলে মদিনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল বাংলাদেশ বিমানের ফ্লাইট। মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চে শুরু, মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন। দুর্যোগ মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, জানালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রমজানের পরে সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কিনা সিদ্ধান্ত সংসদের, বললেন ইসি আব্দুর রহমানুল মাসুদ। এবং টি-20 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচের প্রথম খেলায় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। শুরুতেই ইরান প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে, জামাতা, নাতি এবং খামেনির উপদেষ্টা ও বিপ্লবী গার্ড প্রধানও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তার মৃত্যুতে ইরানের 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিন্দা জানিয়ে বলেছেন ইরান এর জবাব দিবে। এদিকে খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে 3 সদস্যের একটি পর্ষদ। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। রাষ্ট্রের জন্য যার অবদান ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে, যিনি কঠোর সিদ্ধান্ত গ্রহণে ছিলেন নির্ভীক, আবার সাধারণ জনগণের দুঃখ কষ্টে ছিলেন গভীর আবেগপ্রবণ, সেই ধর্মীয় ও রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর পাঠ করতে গিয়ে কান্নাজনিত কণ্ঠে খামেনির মৃত্যুর সংবাদ পাঠ করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের এই সংবাদ উপস্থাপক। بلند و ملکوتی کوه نستوه ولایت، پدر مهربان امت، رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, শনিবার প্রথম প্রহরে নিজ কার্যালয়ে খামেনি নিহত হন। এদিকে কয়েক ঘন্টা ধরে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এর আগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও রয়টার্স তার মৃত্যুর খবর প্রচার করে আসছিল। ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানানো হয়, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে দেশটিতে 40 দিন শোক এবং 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে খামেনি মৃত্যুর পর তার নেতৃত্ব কে দেবে এমন প্রশ্নের উত্তর দিয়েছে ইরান। ইরান ঘোষণা দিয়েছে, খামেনির মৃত্যুর পর পরবর্তী সময় দেশ পরিচালনার তত্ত্বাবধান করবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। মৃত্যুকালে আয়াতুল্লাহ আলী খামেনির বয়স হয়েছিল 86 বছর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলায় খামেনি সহ খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন। এছাড়া খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরিও নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনিকে হত্যাকে মহা অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। তিনি বলেন, এই মহা অপরাধ কখনো উত্তরহীন থাকবে না, ইরান এর জবাব দিবেই।
এবং এটি ইসলামী বিশ্ব ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি হবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত গর্জনরত ঝর্ণার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান জায়ান্টবাদীদের অত্যাচার ও অপরাধকে মুছে দেবে। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমা বর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ৬ষ্ঠ দফায় হামলা। এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছিলেন। তার নেতৃত্ব, নীতি ও দৃষ্টিভঙ্গি শুধু ইরান নয়, পুরা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছিল। আপোষহীন নেতা, দৃঢ়চেতা শাসক এবং প্রভাবশালী ধর্মীয় পথপ্রদর্শক ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে মুসলিম বিশ্বে নেমেছে শোকের ছায়া। ইরানের সর্বোচ্চ এই নেতার জীবন সম্পর্কে আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমকালীন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাষ্ট্রীয় নীতি, পররাষ্ট্র কৌশল এবং সাময়িক কাঠামোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছিলেন। ১৯৩৯ সালে ১৯ এপ্রিল ইরানের পবিত্র নগরী মাশহাদ এ জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পরিবার ছিল ধর্মীয় ও শিক্ষিত। ছোটবেলা থেকে তিনি ইসলামী শিক্ষা ও ধর্মতত্ত্বে আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি কুম ও মাশহাদে উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন। ইরানে ইসলামী বিপ্লবের আগে শাহ শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন খামেনি। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের সফল হওয়ার পর তিনি নতুন রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। তিনি ইরানের প্রতিরক্ষা পরিষদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করেন। ১৯৮১ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত ২ দফা দায়িত্ব পালন করেন। তার প্রেসিডেন্ট থাকাকালীন সময় ছিল ইরান ইরাক যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সময়। ১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। সেই থেকে তিনি ইরানের সর্বময় ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং বিচার বিভাগ, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের উপর সরাসরি প্রভাব রাখেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভূমিকা রাখেন খামেনি। খামেনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরাকের সম্পর্ক, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক কৌশল নিয়ে তার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত। গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত হয়। ওই সংঘাতের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন খামেনি টিকে থাকতে পারবে না। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা এর আগেও খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে বিশ্ব হারালো আপোষহীন নেতা, দৃঢ়চেতা শাসক এবং প্রভাবশালী ধর্মীয় পথপ্রদর্শককে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বিশ্বজুড়ে তীব্র নিন্দা সৃষ্টি হয়েছে। রাশিয়া ও চীন একে কৌশলগত ক্ষতি হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পর ইরানের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পাল্টা হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। এখন দেশের খবর।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বাতিল ফ্লাইটগুলো আজ থেকে আবারও চালু হচ্ছে। গতকাল বাতিল হওয়া ঢাকা মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG337 আজ বিকেলে ঢাকা ছেড়ে যায়। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে আজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত 4 ঘন্টা আগে বিমানবন্দরে থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রাচ্যের যে সংকট, সেই সংকট আসলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, এটা আসলে বৈশ্বিক একটা সংকটের মধ্যে আমরা পড়ে গেছি। সপ্তাহে আমরা 7টা ডেস্টিনেশন আছে মধ্যপ্রাচ্যে, লাইক জেদ্দা, রিয়াদ, দুবাই, শারজা, আবুধাবি এবং মাস্কাট, দোহা। এই 7টা ডেস্টিনেশনে সপ্তাহে আমরা প্রায় নিয়ারলি 40 to 45 ফ্লাইটস অপারেট করছি। তো ডেইলি প্রায় প্রতিটা ডেস্টিনেশনে একটা করে ফ্লাইট অপারেশন আছে। তো সেই জায়গাটায় এই মুহূর্তে সাসপেন্ডেড ছিল। আসলে গতকালকে আমি বলবো যে প্রত্যেকটা ডেস্টিনেশনে সাসপেন্ড করতে হয়েছে, কিন্তু আজকে থেকে আমরা জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করতে যাচ্ছি, শিডিউল ফ্লাইট। বিকজ অফ ওই জোনগুলোতে আসলে আমি বলবো যে রেস্ট্রিকশনটা কিছু শিথিলতা থাকার কারণে আমরা আসলে সেই রুটগুলো শুরু করব। এবার উত্তাল মার্চের খবর। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে 1971 সালের মার্চ মাসের শুরু থেকেই উত্তপ্ত ছিল রাজপথ। 71-এর মার্চ মাস ছিল বাংলাদেশের জন্মলগ্নের মুহূর্ত, ইতিহাসের এক বাঁক বদলের সময়। উত্তাল মার্চের প্রতিটি দিন ছিল বাংলার সংগ্রামী জনতার স্বাধীনতার আকাঙ্ক্ষায় সামিল হওয়ার ক্ষণ। স্বাধীনতা সংগ্রামের উত্তাল মার্চ মাসের প্রথম দিন নিয়ে রিপোর্ট করছেন খালিদ হাসান। 1971 সালের 1 মার্চের দুপুরে আসন্ন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া বেতার ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, সংবিধান রচনায় বোঝাপড়ায় আসার জন্য রাজনৈতিক নেতাদের আরও সময় দেওয়া আবশ্যক। বেতারে জেনারেল ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার খবরে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ মানুষ। সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়ামে চলমান আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামের দর্শকরা রাস্তায় নেমে আসেন। মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। কেবল বেসরকারি নয়, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও রাস্তায় নেমে আসেন। যুদ্ধের সময় পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন সে সময়ের তরুণ আর্মি অফিসার মোসাদ্দের হোসেন খান বীর প্রতীক। তিনি বলছিলেন, বিভিন্ন কারণেই পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের যুদ্ধ অনিবার্য ছিল। পাকিস্তান দুটো ভাগের মধ্যে পূর্ব পাকিস্তান, পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানের সম্পদে বেশি ছিল। আমাদের সম্পদ নিয়ে পাকিস্তান গড়ে উঠেছে। মূলত পাকিস্তানে তখন তেমন কোনো সম্পদ ছিল না, এবং আমাদের পপুলেশন, আমাদের লোকসংখ্যা অনেক বেশি ছিল তাদের চেয়ে। কিন্তু সেই আমাদের লোকসংখ্যা অনুযায়ী আমাদের যে সম্পদ ছিল তা অনুযায়ী সেইটা আমাদের প্রতিদান আমরা পাইনি। আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল আমাদের উন্নতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে, চাকরি বাক থেকে, সব দিকে। সেই দিন আন্দোলন শুরু হয়েছিল 52 পরের থেকে। তারপরে 69-এ গণ আন্দোলন শুরু হলো। 70-এর জাতীয় সংসদ যেটা নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ তখন একমাত্র বিজয়ী দল ছিল বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানে, যাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হলো না। সেই আন্দোলন শুরু হলো। তারপরে আন্দোলন যখন ধীরে ধীরে আপনার আকারটা বৃদ্ধি পেল, শেষ পর্যন্ত যখন 25শে মার্চে যখন আমাদের বাঙালিদের উপর পূর্ব পাকিস্তান, তখন যখন সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপরে যখন আক্রমণ করলো, হত্যাযজ্ঞ শুরু করলো, তখন শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না, তার সাথে তখন ইপিআর জয়েন করলো, পুলিশ বাহিনী জয়েন করলো, আনসার বাহিনী, সমস্ত সশস্ত্র যারা বাহিনী ছিল
তারা জয়েন করলো এবং আপামর জনসংখ্যা জয়েন করলো। পহেলা মার্চের রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান সরকার বিরোধী সংবাদ, মতামত এবং আলোকচিত্র প্রকাশের বিষয়ে সংবাদপত্রের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে তিনি আইন ভঙ্গকারীদের শাস্তিস্বরূপ সামরিক আইন বিধি মোতাবেক সর্বোচ্চ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে বলেও ঘোষণা করেন। তবে পূর্ব বাংলা তখন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। মানুষের ন্যায্য অধিকার আদায়ে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে শুরু করেছে। খেতাবপ্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা বলছেন, স্বাধীনতার পর দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি। আমার খুব কষ্ট লাগে একটা জিনিস, সেটা এটার মধ্যে একটা অপরাধ বোধ আমার মধ্যে আছে। এই অপরাধে আমি অপরাধী। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস আজ পর্যন্ত রচিত হয় নাই, কেউ রচনা করেনি। আমরা বই পেয়েছি, অনেকে বই লিখেছে, কিন্তু আমি যে কতগুলো বই সম্বন্ধে জানি, পড়েছি, অধিকাংশ বইগুলো মানে সবগুলো, দু একটি ছাড়া, যে বইগুলো একটা পক্ষপাতিত্ব করা হয়েছে, ইতিহাসে বিকৃত করা হয়েছে। যারা লিখেছেন তাদের নিজেদের হতে তাদের সুনাম অর্জন করার জন্য তারা কি করেছেন না করেছেন ঢোকঢাল পিটিয়ে সেটাই লিখেছি। কিন্তু প্রকৃত ইতিহাস যারা এবং কারা অংশগ্রহণ করেছে যুদ্ধের সময়, কাদের অবদান বেশি, তাদের নাম ইতিহাসে রচিত হয় নাই। কারণ এটার কারণ অনেক। সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন স্বাধীনতা পরে বিভিন্ন দল, তাদের হচ্ছে আমি বলে দূরদর্শিতার অভাব শুধু নয়, তা পক্ষপাতিত্ব তারা নিজেদেরই হতেছে ঢোকঢাল পিটিতেছে তার কারণে। সেই জন্য প্রকৃত ইতিহাস খুব দুঃখজনক ব্যাপারটা। দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানানো রাষ্ট্র ও সমাজের অবশ্য কর্তব্য বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলছেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রকৃত ইতিহাস জানানো খুবই জরুরি। খালিদা হোসেন, বিটিভি নিউজ। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লক্ষ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে খেলার মাঠ এবং স্কুল চিহ্নিত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করে 11 মার্চ প্রধানমন্ত্রীর সাথে আবারও বৈঠক হবে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী। রমজানের পরই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথা জানান তিনি। এই সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। তবে এখানে একটি কথা বলা দরকার যে বর্তমানে সিটি নির্বাচন একটা মেয়র পদে পার্টি নমিনেটেড বিষয় উল্লেখ ছিল, বই এখনো তাই আছে, মূল বই যদি আপনি পড়েন তাই এখনো লেখাই তাই আছে, এই কথাটাই লেখা আছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় এই জিনিসটাকে বাদ দেওয়া হয়ে একটা করা হয়েছে, সিটি কর্পোরেশনে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। আবারও আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় এশিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ইরাক থেকে শুরু করে পাকিস্তান এবং ভারত শাসিত কাশ্মীরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেন মানুষ। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেট এবং ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। বিস্তারিত আতিকুর রহমানের ডেস্ক রিপোর্টে।
মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পুরো বিশ্ব এখন যুদ্ধের দামামা। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভে পুষছে ইরানপন্থী মুসলিম বিশ্ব, যার সবচাইতে ভয়াবহ রূপ দেখা গেছে পাকিস্তানের করাচিতে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিবাদে শত শত মানুষ করাচিতে অবস্থিত মার্কিন কনসুলেটে হামলা চালায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ভবনের জানালা ও দরজার কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ভবনের একাংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুধু পাকিস্তান নয়, ইরাক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজপথে নেমে আসা হাজারো মানুষের দাবি এ হত্যার প্রতিশোধ নিতে হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পর বিশ্ব রাজনীতি এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, ইরান কি ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে বড় কোনো পাল্টাপাল্টি হামলায় যাবে, নাকি এই উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার রাতে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের একটি বার্তা পেয়েছে, যেখানে বলা হয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ইরানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এমন প্রেক্ষাপটে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলো। এদিকে তেহরান নৌ চলাচল বন্ধ ঘোষণার প্রেক্ষাপটে বেশ কয়েকটি ট্যাঙ্কার মালিকানা প্রতিষ্ঠান, বড় জ্বালানি তেল কোম্পানি ও বাণিজ্যিক ট্রেডিং হাউস হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজি পরিবহন স্থগিত করেছে। বাণিজ্যিক সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এই রুট ধরে রপ্তানি হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত ও ইরানে উত্তোলিত জ্বালানি তেল। এছাড়া কাতার থেকে বিপুল পরিমাণ এলএনজিও এ পথ দিয়ে বিভিন্ন দেশে যায়। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর এল আল্টোতে দেশটির বিমান বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 20 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 6:15 সান্তা ক্রুজ থেকে আসা C-130 হারকিউলিস বিমানটি এল আল্টো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের কিছু যানবাহনকে আঘাত করে। বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জন্য ব্যাংক নোট পরিবহন করছিল বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার পর ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা কুড়াতে স্থানীয়রা ভিড় করলে পুলিশ কাঁদানি গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার পর স্থানীয় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেই সময় আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। দুর্ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে। আবারও ফিরছি দেশের খবরে। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে বর্তমান সরকারকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চট্টগ্রামে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, সরকারি দল আর বিরোধী দল সহযোগিতার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু নির্বাচন পরবর্তী পরাজিতদের প্রার্থীর সমর্থকদের উপর হামলা হচ্ছে। এই সন্ত্রাস দমনের জন্য সরকারকে কঠোর হতে হবে। তিনি ইরানি জনগণের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানান। নগরীর একটি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শহরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য সাইদ আল নোমান।
নগরীতে বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি আয়োজিত সবুজ পরিচ্ছন্ন ও দুর্যোগ সহনীয় শহর শীর্ষক সেমিনার ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। সংসদ সদস্য সাইদ আল নোমান বলেন, চট্টগ্রাম শহরকে একটি বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব। চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুয়েট হলে সংগঠনের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কি নোট বক্তা ছিলেন বিটিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর ওবায়দুল করিম, সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান, উপসচিব সুমন দে, বিটিভির বার্তা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন মোহাম্মদ রেজা, দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডিসি মওদুদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,351.26, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 1.57 ভাগ কম। এছাড়া সিএসএ 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,908.61, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 2.00 ভাগ কম। আজ 184টি কোম্পানির 45,43,843টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 12,78,19,000 টাকারও বেশি। এর মধ্যে 35টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 138টির কমেছে এবং 11টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.71 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 87.06 টাকা, কানাডিয়ান ডলার 89.64 টাকা, হংকং ডলার 15.45 টাকা, ইউরো 144.49 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.94 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 395.75 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 31.05 টাকা, থাই বাথ 3.88 টাকা, ভারতীয় রুপি 1.34 টাকা, চীনা ইউয়ান 17.82 টাকা। এবারে যাচ্ছি খেলার খবরে। ক্রিকেট। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচ ডে আজ অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে শিরোপাধারী ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যার মাঠে নামছে দুই দল। এই ম্যাচের বিজয়ী দল পাবে সেমিফাইনালে খেলার টিকিট। তাই এই ম্যাচটি অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। দুই ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এই ম্যাচে মাঠে নামছে 2012 ও 2016 সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সুপার 8-এ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে 72 রানের বড় জয় পায় ভারত। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে ফিরে সূর্যকুমার যাদবের দল। ওয়েস্ট ইন্ডিজের মতো তাই 2 ম্যাচে 2 পয়েন্ট 2007 ও 2024 সালের চ্যাম্পিয়ন ভারতেরও। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে দিল্লিতে বাংলাদেশ সময় 3:30টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। আর 2 ম্যাচে দুটিতেই হেরে সুপার 8 পর্ব থেকে বাদ পড়েছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানো জিম্বাবুয়ে। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 57 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 13 মিনিটে, জোয়ার সকাল 6টা 58 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 46 মিনিটে এবং জোয়ার সন্ধ্যা 7টা 4 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি শেষ সময় ভোর 4টা 57 মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধ্যা 5টা 59 মিনিটে।